আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আমরা আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের মাস্টার উইক 1 এবং 2 এর আজকে অর্থনীতির তৃতীয় নাম্বার মানে 3 নাম্বার ক্লাস। সো আমরা পড়ছিলাম প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। সো আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে একটু শেয়ার মেনশন করে দিব, কেমন? সো আমিও তোমাদের সাথে একটু শেয়ার মেনশন করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব কিসের, তোমার বলো তো? ওকে, সবাই চলে আসো সবাই। হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দিবা আর কি, ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে পড়বো তিন নাম্বার ক্লাস। আজকে আমরা এরপর আরেকটা ক্লাস হবে আমাদের, এই 2 উইকের মধ্যে আরেকটা ক্লাস হবে অর্থনীতি ক্লাস। সেই ক্লাসে তোমাদেরকে মানে আমরা বাকি অংশটুকু পড়াবো। তো আপনারা সবাই একটু চলে আসি, হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার মেনশন করে দাও যাতে তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। সো আমরা গত ক্লাসে যা পড়াইছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই চলে আসো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দাও। দেখো আমাদের মাস্টার উইকে আমরা কতটুকু পড়াইছি আমি একটু বলে দিচ্ছি। সো এখানে সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবা তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে, এটা আগে থেকে বলা হয়েছে। সো তোমাদের জন্য থাকবে এই যেখানে আছে কি কি থাকবে দেখো, তোমাদের জন্য থাকবে হচ্ছে একটা স্মার্টফোন থাকবে এই 2 সপ্তাহে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে, এবং হচ্ছে পরীক্ষাগুলোতে আমরা যে পরীক্ষা নিব সেই পরীক্ষাগুলোতে যারা ভালো করবে তাদের জন্য বলছি। সো স্মার্টফোন থাকবে এবং স্মার্ট ওয়াচ থাকবে এবং টি শার্ট থাকবে এই 2 সপ্তাহ মিলে। এটা অনেক টাকার পুরস্কার, হ্যাঁ। সো এবং তোমরা ক্লাস তো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে একটা চ্যাপ্টারও কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা টপিক, মানে প্রত্যেকটা বিষয়ের উপর একটা চ্যাপ্টার কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলতেছো এখান থেকে। সো আমরা রুটিনটা যদি একটু দেখাই, আচ্ছা এই যে এখানে আমার রুটিনটা আছে যে 4 দিন আমাদের এরপরে ক্লাস হবে। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার লেকচার 3। সো এরপর আমাদের ক্লাস হবে 5 তারিখে বুধবারে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টায় ক্লাসটা হবে। সো এর মধ্যে আমাদের রুটিনটা যদি একটু দেখাই, কি কি ক্লাসের রুটিন ছিল, এই যে এই যে এই যে আমাদের ক্লাসের রুটিনটা হচ্ছে আমাদের অলরেডি আজকে আমাদের চতুর্থ দিনের ক্লাস চলতেছে, সমাজ বিজ্ঞান ক্লাস হয়েছে একটু আগে, তারপর এখন আমাদের অর্থনীতি ক্লাস। সো সবাই চলে আসো, সবাই চলে আসো, বন্ধুদেরকে মেনশন করে দাও। উপমা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। শর্মী দাস আছে, আচ্ছা আদা বলছে। ঋতু আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রাত্রি রানী আছে, ওকে। তারপর হচ্ছে নওরিন আছে আমাদের সাথে, হাইলাইট করেছে, থ্যাংক ইউ। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। নওরিন অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ নওরিন। সো যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তোমাদের জন্যই কিন্তু থাকবে আমাদের আকর্ষণীয় গিফট গুলো। সো আশা করছি তোমরা গিফট মিস করবে না, তোমরা সবাই শেয়ার মেনশন করবে বেশি বেশি করে, এই যে আমাদের আকর্ষণীয় গিফট গুলো। সো সবাই চলে আসো, সবাই ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দাও, হ্যাঁ। আজকে আমরা পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায় লেকচার 3। সো আমরা শুরু করব, হ্যাঁ, এখনই শুরু করে দিব। আমি একটু তোমাদেরকে দেখাবো কতটুকু আমি পড়াইছি গত ক্লাসে। এই যে আমরা ভারসাম্যটা দেখাইছিলাম গত ক্লাসে। এরপর আমরা বলেছি আমাদের এখানে এই চ্যাপ্টারে 4টা টপিক পড়তে হয়, 4টা হেডিং পড়তে হয়। একটা হচ্ছে পূর্ণ প্রয়োজনমূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য, এটা এখানে বলছি 3 ধরনের ভারসাম্য হয়। এর মধ্যে আমরা গত ক্লাসে এই দুটো দেখেছিলাম যে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য। এটার মধ্যে আমরা প্রথম 2টা তোমাদেরকে দেখাইছি, আমি আজকে আবার একবার দেখাবো, কারণ হচ্ছে এখানে আমরা শুধু সংখ্যা দিয়ে করছি, আজকে আমরা প্রতীক দিয়ে সহ দেখাবো। এরপর আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্য, এটা আমি তোমাদেরকে আজকে দেখাই দিব, হ্যাঁ। এরপর আমরা বাকি অংশটুকু আলোচনা, মানে ক্ষতি স্বীকার করে ভারসাম্য উৎপাদন কাজে চালিয়ে যাবে কি যাবে না সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বা এগুলো আমরা দেখবো। ইউটিউব থেকে দেখে আসছি, অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। রাত্রি রানী বলছে, ওকে। তারপর নৌরিন আছে, শেয়ার মেনশন ডান, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার মেনশন করো। এত মানুষজন কম কি রে, এই অবস্থা কেন? এই অবস্থা কেন? এমডি উসমান করি আইডি থেকে সালাম দিয়েছে ভাইয়া, হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা সবাই, স্মৃতি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কিরে কিরে এত মানুষ কম কেন? আনিকা আছে, তাবাসসুম সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। সরি, তাহমিনা ইব্রাহিম আনিকা, আচ্ছা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা কি শুরু করব? আর কেউ কি আসবে? একটু তোমরা শেয়ার মেনশন করে দাও, হ্যাঁ, দ্রুত করবা, ঠিক আছে?
আয়েশা আক্তার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে ফাইন, আমরা শুরু করি, কেমন? আমরা শুরু করি। তো দেখো আমি চিত্রটা আবার করব আজকে। এই যে তিনটা চিত্র আমরা করতেছিলাম আর কি, সো আমি একটু আজকে আবার করে আবার তোমাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব, যে প্রতীক দিয়ে আমরা করব। যদিও সংখ্যা দিয়ে আমি গত ক্লাসে দেখাইছি কিছুটা, আজকে আমি এখন তোমাদেরকে প্রতীক দিয়ে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, প্রতীকটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমাদের এই টপিকের নাম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্ম ভাষা। এটা হচ্ছে 1 নম্বর টপিক আমরা পড়তেছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য। তো দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্ম ভারসাম্য আমরা দেখতেছি। তো এখানে আমরা তিনটা চিত্র আঁকবো, সবাইটা আমার সাথে করার চেষ্টা করো। তো মূল বিন্দু এটা হবে, উৎপাদন পরিমাণ ভূমিমাপক হবে, উপর হবে পি এ আর এম আর, হ্যাঁ, পি এ আর এম আর এসি এমসি, এখানে হবে পি এ আর এম আর এসি এমসি, পি এ আর এম আর এসি এমসি, হ্যাঁ। আর উৎপাদনের পরিমাণ হবে ভূমিমাপকে, উৎপাদনের পরিমাণ ভূমিমাপক হবে। দেখো, যেহেতু আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার করতেছি, সো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা জানি যে পি সমান এ আর সমান এম আর রেখা, এই যে পি এ আর বা এম আর রেখা, এটা হয় ভূমিঅক্ষের সমান্তরাল। এটা আমি নাম দিলাম কি, পি সমান এ আর সমান কি বলতো, এম আর রেখা আমরা পেয়ে গিয়েছি। তো প্রত্যেকটা সেম হবে, আমরা লিখে নিব পি সমান এ আর সমান কি এম আর। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ সমান এম আর। আমরা লিখবো পি সমান এ আর সমান কি বলো, এম আর আমরা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা ভারসাম্য হওয়ার জন্য যে শর্ত দুইটা লাগে, আমরা জানি দুইটা শর্ত ফিল আপ করতে হয় ভারসাম্য হওয়ার জন্য। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, তাই না? প্রয়োজনীয় শর্ত মতে আমরা জানি যে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হবে, সমান হবে। হ্যাঁ, ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হয়, সমান হয়, এম আর এবং এমসি সমান হতে হয়। আমরা এম আর লিখে ফেলেছি। এখন আমরা এমসি রেখা আঁকবো। এমসি যারা মেনশন করতেছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা কিন্তু স্মার্টফোন বেঁচে দেওয়া হবে, আমি জানি, ঠিক আছে? তো যারা করতেছো না, যারা একটু বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, তারা কিন্তু টি শার্ট স্মার্টফোন কিছুই পাবে না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পি সমান এ সমান এম আর রেখা হয়ে আছে। এখন আমরা চলো একটা এমসি রেখা আঁকবো। হ্যাঁ, এমসি রেখা আঁকবো। সো এখানে আমরা একটা ইউ আকৃতির এমসি রেখা আঁকলাম, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। তো এটাও সেম, আমরা এমসি রেখা আঁকবো, এখানেও এমসি রেখা, এখানেও সেম, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। তো এম আর এবং এমসি যেখানে মিলিত হয়, এম আর এবং এমসি যেখানে মিলিত হবে এবং যেখানে এমসি রেখা এম আর কে নিস্তেজ উপর দিয়ে যাবে, সেই বিন্দুটা আমাদের ভারসাম্য হবে। তাহলে যেখানে এম আর সমান এমসি হবে এবং যেখানে এমসি রেখা এম আর কে নিস্তেজ উপর দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের কি বিন্দু, ভারসাম্য বিন্দু। এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটার নাম দিলাম মনে করো ই বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে নিচের দিকে আসলে পাবো আমরা উৎপাদনের পরিমাণ। তো আমি আজকে সংখ্যা দিয়ে করতেছি না, আমি প্রতীক দিচ্ছি। সংখ্যা দিয়ে আমি গত ক্লাসে দেখাইছি, আবার দেখাবো আজকে, সমস্যা নাই, তবে প্রতীক দিয়ে আগে করে ফেলি। তো এখানে লিখবো কিউ জিরো, উৎপাদনের পরিমাণ 0 থেকে কিউ জিরো, এইটুকু আমি উৎপাদন করছি। আর এই ভারসাম্য অবস্থায় আমাদের পি এ আর এম আর এমসি সবগুলো মান হচ্ছে এই লম্বকে এখানে আমরা পাবো, সেটা হচ্ছে এখানে দিলাম আমরা পি জিরো, লম্বকে আমরা কি দিলাম, পি জিরো। এটা হচ্ছে ভারসাম্য অবস্থায় পি এ আর এম আর এবং এমসি মান হচ্ছে পি জিরো। তাহলে এখান থেকে আমরা নিচের দিকে আসলে পাবো হচ্ছে, এখান থেকে নিচের দিকে আসলে পাবো কিউ জিরো মানে উৎপাদনের পরিমাণ। আর এখান থেকে যদি আমরা এই পাশে আসি, এই পাশে আসলে আমরা পাবো পি এ আর এম আর এমসি, এগুলোর মান হচ্ছে সেটা হচ্ছে পি জিরো আমরা পাবো। হ্যাঁ, সেম এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এখান থেকে আমরা নিচের দিকে আসলে পাবো হচ্ছে আমাদের কিউ জিরো। আর এখানে যদি আমরা এই পাশে আসি, পি এ আর এম আর এমসি এগুলো সবগুলো মান হচ্ছে এই পাশে আসলে আমরা পাবো সেটা হচ্ছে পি জিরো। এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে গিয়েছে, যে আমাদের ভারসাম্যটা আমরা করেছি। এখন আসলে ভারসাম্যটা কিভাবে হয়েছে সেই জিনিসটা জানার জন্য আমাদের হচ্ছে এই সি রেখার প্রয়োজন হয়, বুঝছো? আগে আমরা একটু নামগুলো লিখে ফেলি, যে কোনটাকে আমরা কি রেখা বলবো। হ্যাঁ, কোনটা কি রেখা বলবো, একটু নামগুলো লিখে ফেলি। আচ্ছা, নুসরাত ইমা বলছে এতগুলো মেনশন করতেছি, ফোন না পেলে খুব কষ্ট পাবো। ইনশাআল্লাহ
সবচেয়ে বেশি শেয়ার মেনশন যে করবে, সবচেয়ে বেশি মানে পরীক্ষা তো ভালো যারা করবে, পরীক্ষাতে ফার্স্ট হলে কিন্তু মানে স্মার্টফোন পাবে এর মনে কথা নাই, বুঝছো? এটা আমরা সবকিছু বিবেচনা করে দিব। স্মার্টফোন, দেন স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে টি শার্ট পাবে সেই অনুযায়ী, মানে সবকিছু দেখবো আমরা। শেয়ার মেনশন কেমন করছে, কন্ট্রিবিউশন কেমন ছিল, এবং এক্সামে কেমন করছে, সবকিছু আমরা বিবেচনা করে করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা করবো হচ্ছে, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এটা আমরা করবো স্বাভাবিক। এটা আমরা তিনটা ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এখানে আমরা করব যে ক্ষতি স্বীকার করে, ভারসাম্য। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা অস্বাভাবিক মুনাফা ভারসাম্যটা করে ফেলি এখানে। তো এটার জন্য আমাদেরকে একটা এসি রাখা লাগবে, যে আসলে কেমনে ভারসাম্য অর্জন করছে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা এসি রাখার প্রয়োজন হয়। হ্যাঁ, এসি রাখাটা আমাদের লাগবে। তো চলো এখানে আমরা এসি রাখাটা একটু করে ফেলি। আমরা এখানে একটা এসি রাখা রাখবো। তো এসি রাখাটা আমরা প্রথমে যেটা করবো, যদি অস্বাভাবিক মুনাফা করতে চাই আমাদের মনে রাখতে হবে এই এআর এর নিচে, মানে এই যে হলুদ রেখা এটা হচ্ছে পি এআর বা এমআর রেখা, তো এই এআর এর নিচে আমাদেরকে এসি রেখা রাখতে হবে। কেমনে করব? আমরা এখান থেকে শুরু করবো, এসি রেখা নিচে নামবে, এই এমসি বরাবর এসে এসিটা আর নিচে নামবে না, মনে রাখবা উপরের দিকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসি রেখা। এটা কেন করতেছি? কারণ এটা যদি মনে রাখবা তোমরা, এটা হচ্ছে এটা যে এটা যদি হয় আমাদের এসি রেখা, মনে রাখবা এই এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে, এই এসি রেখাটার সর্বনিম্ন বিন্দুতে, মূলত এই এসি রেখাটার সর্বনিম্ন বিন্দুতে এমসি নিষেধাজ্ঞার উপরের দিকে যায়, বুঝছো? তো সেজন্য আমরা যেহেতু আমাদের চিত্র সুবিধার্থে আমাদের ভারসাম্যের জন্য আগে এমসি এঁকে ফেলছি, আমি আবার বলতেছি, আর এটা হচ্ছে শর্ত যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিষেধাজ্ঞার উপরের দিকে যায়। কিন্তু আমাদের যেহেতু চিত্র সুবিধার্থে আগে এমসি এঁকে ফেলছি, এখন যখন আমরা এসি আঁকবো, এসিটা আমরা এমন ভাবে আঁকবো, এসি প্রথমে নিচে নামবে, এমসি বরাবর এসে তারপর উপর দিকে যাবে, তাহলে ওই শর্তটা ফিল আপ হয়ে যাবে যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিষেধাজ্ঞার উপর দিকে আছে, ওই শর্তটা ফিল আপ হয়ে যাবে, বুঝছো? সেজন্য তাহলে এখানে আমরা এসি আঁকার সময় প্রথমে নিচে নামবে, এই এমসি রেখা বরাবর এসে এটুকু এসে তারপর উপর দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা চলো যে মানে ভারসাম্য অবস্থায় এই এসির মানটা কত সেটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এই লাল রেখাটা, এসি রেখাটা ভারসাম্য অবস্থায় এই সাদা রেখাটাকে এই জায়গায় এখানে সেট করছে, এটার নাম আমরা এই বিন্দু দিলাম আমরা। দেন এখান থেকে আমি যদি এই পাশে আসি, এটার নাম দিলাম, এটা একটু উপর করে দিই একটু, এটা হচ্ছে P0। আচ্ছা, তো এখান থেকে এই পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য অবস্থায় এসির মান হচ্ছে P1, মনে করো ভারসাম্য অবস্থায় এসির মান কি P1। আচ্ছা, ফাইন। তো এগুলো তো আবার করবো না, শুধু প্রথমটা করতেছি আমরা। তো চলো এখানে আমরা এখন মুনাফা বের করার চেষ্টা করবো। তো মুনাফা বের করার জন্য প্রথমে আমাদের আগে মোট আয় বের করতে হবে, মোট আয় বের করতে হবে। এই মোট আয়কে বলে আমি টোটাল রেভিনিউ। হ্যাঁ, মোট আয়কে আমরা কি বলি? টোটাল রেভিনিউ বা মোট আয় আমরা বলে থাকি। সো মোট আয় বা টোটাল রেভিনিউ মানে হচ্ছে আমরা বলবো যে তোমার হচ্ছে কিউ ইনটু এআর, এটা হচ্ছে মোট আয়ের সূত্র। হ্যাঁ, তো কিউ ইনটু এআর, আমি যদি বলি কিউ মানে কোয়ান্টিটি, ঠিক আছে, কিউ মানে কোয়ান্টিটির পরিমাণ এখানে কত? কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে 0 থেকে Q0 পর্যন্ত, এটা হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ, 0 থেকে Q0 এটা কোয়ান্টিটির পরিমাণ। হ্যাঁ, 0 থেকে Q0, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটির পরিমাণ। সো 0 থেকে Q0 পর্যন্ত, তো আমরা সেটা লিখে দিচ্ছি 0 Q0, এটা হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ, কিউ এর পরিমাণ হচ্ছে 0 থেকে Q0 এইটুক অঞ্চল, এই অঞ্চলটা। হ্যাঁ, আর এভারেজ রেভিনিউ হচ্ছে এই এআর এর মান হচ্ছে এখান থেকে একটুক, এটা হচ্ছে এআর এর মান, 0 থেকে P0 পর্যন্ত এআর এর মান। হ্যাঁ, 0 থেকে P0, দেখো এই যে এভারেজ রেভিনিউ রেখা, এই যে হলুদ রেখাটা 0 থেকে P0 পর্যন্ত, 0 থেকে P0 পর্যন্ত হচ্ছে এভারেজ রেভিনিউ। তাহলে এভারেজ উৎপাদনের পরিমাণ 0 থেকে Q0, আর এভারেজ রেভিনিউ হচ্ছে 0 থেকে P0 পর্যন্ত। ফাইন, এখন আমরা গুণ করে দেব। দেখো এইটা এবং এইটা, এই ভূমি আর এই লম্ব, এটা যদি ভূমি আর লম্ব যদি গুণ করে দিই আমরা, তাহলে এই যে পুরোটা ক্ষেত্রফল পাবো আমরা। হ্যাঁ, এখান থেকে 0 থেকে Q0 এবং 0 থেকে P0 পর্যন্ত গুণ করে দিই, এই পুরোটা ক্ষেত্রফল পাবো। তাহলে তুমি বলো এইটুক আর এইটুকু যদি গুণ করে দিই, এই পুরোটাই পাবো। পুরোটার নাম কি? 0 P0 E Q0, এক পাশ থেকে বলে আসবে। হ্যাঁ, ঘড়ি কাটার মতো। তাহলে আনসার হবে, তাহলে এখানে একটুক, এই 0 থেকে Q0, 0 থেকে Q0 একটুক, এবং 0 থেকে P0 এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এই পুরো জায়গাটার আমরা ক্ষেত্রফল পাবো, লম্ব আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আর কি। হ্যাঁ, তাহলে 0 P0 E Q0 হচ্ছে আমাদের মানে মোট আয়ের পরিমাণ। তাহলে 0 P0,
হ্যাঁ 0 P0 E Q0, এটা হচ্ছে আমাদের মোট আয়ের পরিমাণ। কিসের পরিমাণ? মোট আয়ের পরিমাণ। আবার আমরা যদি এখানে বের করি মোট ব্যয় যদি আমরা বের করি, যেটাকে আমরা বলে থাকি যে টোটাল কস্ট, সেই টোটাল কস্ট হচ্ছে কিউ ইন্টু এসি, হ্যাঁ কিউ ইন্টু এসি। তাহলে কিউ ইন্টু এসি মানে কি? কিউ ইন্টু এসি মানে হচ্ছে আমরা বলতে পারি কিউ মানে কোয়ান্টিটি আর এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট। তাহলে এখানে আমাদের কিউ ইন্টু এসি আমরা এখন গুণ করব, ঠিক আছে? কিউ ইন্টু এসি, তাহলে কিউ মানে কোয়ান্টিটি, এই যে কিউ মানে এখান থেকে এতটুকু। মনে রাখবা ব্যয়ের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণের সাথে গড় ব্যয় গুণ হবে, হ্যাঁ। তাহলে উৎপাদনের পরিমাণ হচ্ছে এখানে 0 থেকে Q0, আবার লিখি 0 থেকে Q0 হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ ইনটু এসি। দেখো এই যে এসির মান হচ্ছে এই বিন্দুতে P1 পরিমাণ, এই 0 থেকে P1 হচ্ছে এসির মান, 0 থেকে P1 পর্যন্ত, এই 0 থেকে P1 পর্যন্ত হচ্ছে এসির মান। তাহলে আনসারটা কি? 0 থেকে Q0, 0 থেকে P1 যদি গুণ করে দিই, এই নিচের অঞ্চলটা হচ্ছে আমাদের ব্যয়ের পরিমাণ, নিচের অঞ্চল, নিচের বক্সটা, হ্যাঁ। তাহলে এখান থেকে এতটুক, এখান থেকে P1 পর্যন্ত, তাহলে 0 P1 A Q0, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে আমরা লিখবো 0 P1 B, সরি 0 P1 A Q0, 0 P1 A Q0, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়ের পরিমাণ। তাহলে মোট আয় হচ্ছে এটা, মানে মোট আয় হচ্ছে 0 P0 E Q0, আর মোট হচ্ছে 0 P1 A Q0। তাহলে দেখো আয় হইছে, এই যে আয় হচ্ছে বড় অঞ্চলটা, এটা হচ্ছে আয়, আমাদের টোটাল আয় হচ্ছে এই বড় অঞ্চলটা, আর ব্যয় হইছে এই নিচের অঞ্চলটা। তাহলে এখন আমরা মুনাফা বের করব। কি বের করব? মুনাফা। আচ্ছা এদিকে আমার জায়গা নাই, তাই আমি এখানে লিখতেছি, তোমরা সেম কাজ করবা, তোমরা এটা নিচে নিচে করবা, হ্যাঁ। এই দাগটা লম্বা করে দিয়ে এটা নিচে নিচে করবা, আবার এখানে লিখতে যাবা না, এটাটা আমরা এখানে করব, ওই পাশেরটা আমরা এখানে ম্যাথ করব, হ্যাঁ। তো এটা নিচে তোমরা করবা, আমার জায়গা নাই বিধায় আমি এই পাশে লিখতেছি। তো আমরা এখানে এটা আমরা এখানে লিখতেছি, ঠিক আছে? এখানে যেটা আছে সেটা আমি এখানে লিখতেছি। এখানে আমরা এখন মুনাফা বের করব, মুনাফা। সো মুনাফার সূত্র হচ্ছে এটাকে আমরা পাই বলি, হ্যাঁ। এটার সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ আয় থেকে ব্যয়টা বাদ দিতে হবে, কেমন? তাহলে আয় হচ্ছে কত? এই উপরটা হচ্ছে আয়, তাহলে 0 P0, এই যে 0 P0 EQ0, EQ0 হচ্ছে মোট আয়, এবং হচ্ছে মোট ব্যয় হচ্ছে 0 P1 AQ0, এটা হচ্ছে মোট ব্যয়। তাহলে মোট আয় হচ্ছে বড় অংশটা, নিচের অংশটা হচ্ছে মোট ব্যয়। তাহলে তুমি আমাকে বলো যে এই বড় জায়গা থেকে যদি আমি নিচের জায়গাটা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, এই বড় জায়গা থেকে নিচের জায়গাটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই উপর জায়গাটা বেঁচে যাবে, তাই না? উপর জায়গাটা বেঁচে যাবে। এটাই হচ্ছে আমাদের কিসের পরিমাণ? মুনাফার পরিমাণ, হ্যাঁ। আমার আয় হয়েছে একটু, নিচের অংশটা আমার ব্যয় হয়ে গেছে। দেখো আয় হয়েছে এই বড় বক্সটা, নিচের অংশটা আমার ব্যয় হয়ে গেছে। তাহলে উপর অংশটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। কিসের পরিমাণ? মুনাফার পরিমাণ। তাহলে মুনাফা আমরা এটা এই যে জায়গাটার নাম বলবো, এক পাশ থেকে বলে আসবা P1 P0 EA, হ্যাঁ। তাহলে এটার নাম দিলাম আমরা P1 P0 EA, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। P1 P0 EA, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ, ঠিক আছে? তোমরা এই ক্লাসের উপরে হোয়াটসঅ্যাপে একটা লিংক দেওয়া আছে না? সেখানে তোমরা অ্যাড হয়ে যাবা। সেটাতে তোমাদের হচ্ছে কি দেওয়া হবে যে তোমার এক্সামের সবকিছু এবং ক্লাসের এই পিডিএফটাও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবা, হ্যাঁ। এবং সবকিছু তোমরা সেখানে পেয়ে যাবে, এবং এক্সাম গুলো হবে কিন্তু সেখানে, ঠিক আছে? মনে থাকবে? ওকে, তাহলে আমরা মুনাফা বের করলাম। এটা হচ্ছে আমরা প্রতীক দিয়ে করছি। আচ্ছা এখানে আমি সংখ্যা দিয়ে একটু করি তো, সংখ্যা দিয়ে করি তো। তো এখানে আমি তোমাদের একটু করে দিচ্ছি, সংখ্যা দিয়ে দিচ্ছি। দেখো আমি একটা এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি, উৎপাদনের পরিমাণ এখানে হবে Q0 জায়গায়, এখানে আমি এইখানে Q0 না হয়ে আমি এখানে উৎপাদনের জায়গায় একটা সংখ্যা দিয়ে দিলাম, মনে করেন আমি দিলাম তোমার হচ্ছে 10 দিলাম, হ্যাঁ। আর এই পাশে P1 এর জায়গায় আমি 8 দিলাম, এবং P0 এর জায়গায় আমি 10 দিলাম। অবলিক দিয়ে লিখতেছি যাতে আমরা সেটা দিয়ে করতে পারি, হ্যাঁ, প্রতীক দিয়ে আমরা করব। তো সূত্রগুলো সেম থাকবে, সূত্র চেঞ্জ নাই, সূত্রটা আগের মতোই হবে। জাস্ট আমাদেরকে এখন মানগুলো বসাই, মানে এখন আমরা সংখ্যা দিয়ে করবো, এখন তো প্রতীক দিয়ে করছি। সংখ্যা দিয়ে কেমনে করে চলো আমরা সেটা শিখবো এখন, সংখ্যা দিয়ে। তো দেখো কেমনে করতেছি। মোট আয় হচ্ছে কিউ ইন্টু এয়ার, তো কিউ এখানে উৎপাদন পরিমাণ কত, এখানে আর প্রতীক নেই, আমরা এখন সংখ্যা দিয়ে করবো। তাহলে সংখ্যা এখানে কত আছে? 10, তাহলে 10 লিখে দিলাম, 10 কিউ। আর এয়ার এভারেজ রেভিনিউ হচ্ছে, এই দেখো হলুদ রেখাটা এভারেজ রেভিনিউ হচ্ছে 10,
10 লিখে দিলাম। তাহলে 10 10 যদি গুণ করা হয় তাহলে আনসার কত হবে? 100 হবে। 10 10 কত হবে? 100। আর মোট ব্যয় যদি বলি কিউ ইনটু এসি, কিউ মানে কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটির পরিমাণ কত? 10। এবং এভারেজ কস্ট কত বলতে এখানে এই যে এভারেজ কস্ট বিন্দুতে 8, এই যে P1 বরাবর 8 আছে, 8 লিখে দিলাম এভারেজ কস্ট। এবার গুণ দাও, 10 সাথে 8 গুণ করলে কত হবে? 8 10 80 হবে। 8 10 কত হবে? 80 হবে। তাহলে এখন মুনাফা কত হবে? টিআর মাইনাস টিসি। টিআর হচ্ছে আমাদের মোট আয় হচ্ছে 10, সরি 100, মোট আয় হচ্ছে 100 এবং মোট ব্যয় হচ্ছে 80। তাহলে 100 থেকে 80 বিয়োগ করে দিব। তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে আনসার হবে 20। এই যে আমাদের মুনাফা বের হয়ে গেছে। তাহলে মুনাফাটা কি? ধনাত্মক যদি বের হয় মুনাফা, এরকম ধনাত্মক, তাহলে সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। ঠিক আছে? তাহলে মুনাফা যদি ধনাত্মক বের হয় সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। সালমান আহমেদ বলছে, স্যার আমি আজকেই আপনার লাইভ ক্লাসে জয়েন হয়েছি, আমি যদি এখন থেকে নিয়মিত ক্লাস করি, লাইভ কমেন্ট শেয়ার করি, তাহলে কি পুরস্কার? অবশ্যই অবশ্যই পাওয়ার সম্ভাবনা আছে। এখন তো মাত্র 3 দিন ক্লাস হচ্ছে, 4 দিন সরি। হ্যাঁ, তো তুমি যদি এখন চেষ্টা করো তুমি এখনো পারবে ইনশাআল্লাহ। হয়েছে? পারবো? হ্যাঁ, ক্ষতি স্বীকার করে ওটা বাকি ছিল, ওটা আমরা করবো এখনই, ওটা আমরা করে দিব এখনই। ইউজিনিয়াস বইয়ে সেকেন্ড প্রাপ্ত সব ইনফরমেশন নাই, যতটুকু আছে ততটুকু পড়তে পারলে হবে। হ্যাঁ, যত আছে তত পড়তে পারলে হবে ইনশাআল্লাহ, সবই কমন পড়বে। ওকে, তাহলে আমরা চলে আসি 2 নাম্বারটা আমরা করব। 2 নাম্বারটা হচ্ছে আমরা এখন হচ্ছে এটা করব, এটা হ্যাঁ এটা করি। আমি প্রতীক দিয়ে এখানে আমরা এসিটা করে দিই শুধু। তো এখানে আমাদের এসি রেখা নাই। হ্যাঁ, এখন আমরা এসি রেখাটা একটু আঁকি এখানে এই চিত্রের মধ্যে, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের মধ্যে। সো এটা আমরা এখানে এসিটা এভাবে শুরু করতেছি। মনে রাখবা স্বাভাবিক মুনাফা হইতে হলে এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট কি হতে হবে? সমান হইতে হবে। মানে আয় আর ব্যয় সমান হলে এভারেজ রেভিনিউ এভারেজ কস্ট সমান হলে তাহলে দেখবে যে তোমার মুনাফাটা স্বাভাবিক হবে। হ্যাঁ, মানে মুনাফা 0 হবে আর কি। তাহলে এই রেখাটা আমাদের এসি রেখাটা প্রথমে এই ই বিন্দুতে ভারসাম্য বিন্দুতে আসবে। ও এই বিন্দুটা লিখিনি আমি, ভারসাম্য বিন্দুতে আসবে। দেন সেখান থেকে আমরা উপর দিকে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের কি রেখা? যে এসি। আচ্ছা, এই রেখাটা বিন্দুটা মনে হয় একটু কম ইয়া হচ্ছে, একটা মিনিট। এটার আমি নাম দিলাম ই বিন্দু। হ্যাঁ, ই বিন্দু। তাহলে আমরা এখান থেকে করে ফেলি। তো রেখাটা প্রথমে এই ই বিন্দু বরাবর আসবে, এসে তারপর উপর দিকে যাবে। এটা হচ্ছে আমাদের এসি রেখা। তাহলে আমি বলতে পারি ভারসাম্য অবস্থায় এ আর এর মান যত, এ আর এর মানও P0, এসি মানে কত? P0। তাহলে তোমরা আমাকে এখানে মোট আয় বের করে দিবা, মোট আয় প্রতি দিয়ে করবা। হ্যাঁ, করে দিয়ে মোট আয় বের করে দিবা। মোট আয় মানে টোটাল রেভিনিউ কিউ ইনটু এ আর, তাই না? তাহলে আমরা করে ফেলি তাড়াতাড়ি। তাহলে কিউ মানে 0 থেকে Q0 পরিমাণ, 0 থেকে Q0 পরিমাণ, এবং এভারেজ রেভিনিউ হচ্ছে দেখো এভারেজ রেভিনিউ 0 থেকে P0, 0 থেকে P0 পরিমাণ। তাহলে আমরা এখানে গুণ করে দিই একটু। এই 0 থেকে Q0, 0 থেকে P0 গুণ করে এই পুরো জায়গাটা ক্ষেত্রফল হবে 0 P0 E Q0 হবে, 0 P0 E Q0 হবে। হ্যাঁ, তারপর আমরা মোট আয় করছি, এখন আমরা মোট ব্যয় করব। মোট ব্যয় আমরা করি। হ্যাঁ, মোট ব্যয় সমান হচ্ছে, মোট ব্যয় মানে হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ, টোটাল কস্ট আমরা বের করব, সেটা হচ্ছে কিউ ইনটু এসি। কিউ ইনটু এসি, কিউ মানে কোয়ান্টিটি পরিমাণ। দেখো এখানে কোয়ান্টিটি কত আছে? 0 থেকে Q0 আগের মতো, 0 থেকে Q0। হ্যাঁ, ইনটু আর 0 থেকে P0, এটা হবে 0 থেকে P0 পরিমাণ। আবার কস্টও কিন্তু সেম, কস্ট কিন্তু কি 0 থেকে P0। তাহলে গুণ করে দিলে কত হবে? গুণ করলে আমাদের আনসার বের হবে 0, এটাই 0 P0 E Q0, 0 P0 E Q0। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে মুনাফা কত হবে? তাহলে মোট আয়, এখানে আমরা মুনাফা বের করব। মুনাফা, তাহলে আমরা লিখতে পারি মুনাফা সমান হচ্ছে, মুনাফা পাই সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস কি টোটাল কস্ট। তো টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের কত? টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের কি হবে? টোটাল রেভিনিউ হচ্ছে এই যেটা 0 P0 E Q0, 0 P0 E Q0, এটা হচ্ছে মোট আয়। এবং মোট ব্যয় হচ্ছে 0 P0, সেম 0 P0 E Q0 হচ্ছে মোট ব্যয়। তাহলে মোট আয় থেকে মোট ব্যয়, হ্যাঁ মোট আয় থেকে মোট ব্যয়, এটা যেটাই আয় সেটাই ব্যয়, কিন্তু এটাই মোট আয়, এটা কি মোট ব্যয়। তাহলে যেটা সেটা বাদ দিলে আনসার কি হবে? আমাদের 0 হবে। হ্যাঁ, তার মানে এখানে কোনো মুনাফা হবে না, মুনাফা হবে 0। ভাইয়া লিংকে প্রবলেম? আচ্ছা,
হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা লিঙ্ক দিছো এখানে ক্যাপশনে, ওই লিঙ্কটা আসলে কাজ করতেছে না, আমি খেয়াল করছি, ওটাতে স্টুডেন্ট ঢুকতে পারতেছে না। না, কাজ করা নেই একদিনও, তুমি আবার চেক করে আবার কয়েকজন ঢুকছে, অনেকজনকে ঢুকেছে, অনেকজন ঢুকতেছে না, তুমি আবার চেক করে আবার ইয়া করো, আবার দাও। ঠিক আছে, তোমাদের ঠিক করে দিবে, ঠিক করে দিবে। হ্যাঁ, হয়েছে। তাহলে আমরা করেছি কি, আমরা করছি এই যে 2 নাম্বারটা। এখন আমরা এখানে আমি একটু সংখ্যা দিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, প্রতিচ্ছাড়া আমি একটু সংখ্যা দিয়ে দিই। তো এখানে মনে করো যে উৎপাদনের পরিমাণ এখানে 10 আছে, 10, আর এখানে মনে করো যে দাম 10 আছে। ঠিক আছে, তাহলে তোমরা এখন এটাকে আমাকে সংখ্যা দিয়ে করে দিবা। ঠিক আছে, সংখ্যা দিয়ে করবা, সবাই করো দেখি, আমাকে আনসার বলবা কত হয়, মোট আয় কত, মোট ব্যয় কত, মুনাফা কত, একটু বলবা। করো, সবাই একটু করো। প্রতি দিয়ে করো দেখি। এক্সাম কি শুধু এমসিকিউ হবে? হ্যাঁ, এমসিকিউ হবে, এমসিকিউ হবে এক্সাম। শুধু এমসিকিউ হবে। নুসরাদিয়া বলছে বাইরে ভাইয়ারে, আমি ইকোনমিক্সে যে ভয় পাইতাম বই খুলে মাথা ঘোরাতো, জিরো টু হিরো তে টেস্ট প্রিপারেশন ব্যাচে পড়ার পর এখন পারি মতো লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ আস্তে আস্তে পারবা। কেমন, একটু ধৈর্য ধরবা, ক্লাসগুলো রেগুলার করো। কোন সাবজেক্ট এক্সাম হবে? সবগুলো, যে সাবজেক্টগুলোতে এখানে ক্লাস হচ্ছে সবগুলোতে এক্সাম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে এটা লিখছি আমরা। তো আমাদের এখানে মোটাই তাহলে কত হবে? মোটাই হচ্ছে এটার সাথে গুণ হবে, 10 সাথে 10 গুণ, উৎপাদনের পরিমাণের সাথে এটা গুণ হবে, মানে এবার 7 10, তাহলে গুণ আনসার হবে 100। এটা হচ্ছে মোটাই। আর মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এআর এসি। সো কিউ হচ্ছে 10, আর এসি পরিমাণ কত হবে? কিউ হচ্ছে আমরা লিখলাম, কিউ হচ্ছে আমাদের 10 হয়েছে, এবং এসি পরিমাণ হচ্ছে আমাদের কত? এসি 10, তাহলে গুণ করলে হবে 10 হচ্ছে 100। তাহলে মোট আয় যত, টোটাল রেভিনিউ যত, টোটাল কষ্ট কি তত, 100, তাই না? 100 100। তাহলে আমাদের মুনাফা কি? মুনাফা হবে 0, কোনো মুনাফাই হবে না এখানে, তাই তো? ওকে, এরপরে এই যে আজকে আমরা এটা করব যে ক্ষতি স্বীকার করে ভারসাম্য আমরা আজকে দেখব যে কেমনে আমরা এখানে ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে। মনে রাখবা, ক্ষতি স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে এই রেখাটা দেখো, এটা ক্ষেত্রে অস্বাভাবিক ক্ষেত্রে এই রেখাটা এ আর এর নিচে ছিল, আর স্বাভাবিক ক্ষেত্রে এই রেখাটা এ আর বরাবর দিকে গেছে, মানে এ আর কে স্পর্শ করে গেছে এই বিন্দুতে। আর ক্ষতির ক্ষেত্রে এ আর এসিটা এ আর এর উপর দিয়ে যাবে, মানে এই হলুদ রেখার উপর দিয়ে যাবে বা এই বিন্দুর উপর দিয়ে যাবে। তো আমরা এখানে করতেছি, সো আমাকে এটা হচ্ছে আমাদের এসি রেখা, প্রথম নিচে নামবে, এমসি বরাবর আসবে, তারপর উপর দিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এসি রেখা। ঠিক আছে, তো দেখো আমরা যদি বলি এখন এসিটা হয়েছে, কিন্তু ভারসাম্যাবস্থায় এসির মানটা কত? তাহলে আমরা এই রেখাটাকে উপর থেকে বর্ধিত করব, এখান থেকে আবার যোগ করে দিও না। হ্যাঁ, এই রেখা উপর থেকে বর্ধিত, ভারসাম্য রেখা থেকে উপর থেকে বর্ধিত করবা, এবং সেখান থেকে পাশে আসবা, এখানে একটা বিন্দু দাও, এ বিন্দু, সেখান থেকে আমাদের মান হচ্ছে এখানে মনে করো P1 দিলাম আমরা। হ্যাঁ, এটা হচ্ছে P1। আমরা প্রতীক দিয়েছি, এখানে প্রতীক দিয়েছি। ঠিক আছে, প্রতীক দিয়ে আমরা আগে এখানে ক্ষতিটা আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, প্রতীক দিয়ে আমরা করবো, তারপর সংখ্যা দিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমে মোট আয় বের করবো, মোট আয়। তো লিখলাম আমরা মোট আয়। মোট আয় কি? মোট হচ্ছে কিউ ইন্টু এআর। তাহলে এখানে দেখো কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ, কিউ 0 পর্যন্ত, তার মানে 0 থেকে কিউ 0, 0 থেকে কিউ 0 এটা হচ্ছে মোট আয়ের পরিমাণ। তো 0 থেকে কিউ 0 এটা হচ্ছে মোট আয়ের পরিমাণ, এই 0 থেকে কিউ 0 হচ্ছে মোট আয়। এবং মোট ব্যয়ের পরিমাণ কি? সরি, কি বলতেছি, মোট আয় হচ্ছে কিউ মানে হচ্ছে 0 থেকে কিউ 0, উৎপাদনের পরিমাণ, সরি, উৎপাদনের পরিমাণ হচ্ছে 0 থেকে কিউ 0। আর এভারেজ রেভিনিউ হচ্ছে, এই যে এভারেজ রেভিনিউ হচ্ছে 0 থেকে পি 0,
0 থেকে P0 এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। তাহলে উৎপাদন করছে 0 থেকে Q0, অ্যাভারেজ রেভিনিউ 0 থেকে P0। তাহলে 0 থেকে Q0, 0 থেকে P0 আমরা গুণ করে দিই, এটার সাথে যদি গুণ করে দিই তাহলে গুণফল কত হবে? এই নিচের অংশটা হবে। হ্যাঁ, নিচের অংশটার নাম কি বলো? 0 P0, এটা দেখো 0 P0 E Q0। তাহলে 0 P0 E 0 P0 E Q0 এটা হচ্ছে আমাদের মোট আয়। আবার আমরা যদি মোট ব্যয় বের করি, মোট ব্যয় তাহলে সেটা হবে টোটাল কস্ট। হ্যাঁ, টিসি আর কি, এটা টিআর, যদিও টিআর লিখি আমি। আচ্ছা, মোট ব্যয় কত হবে? টিসি কত হবে? টিসি হবে আমাদের হচ্ছে কিউ ইন্টু এসি। হ্যাঁ, তো কিউ কত আছে? কিউ মানে এই 0 থেকে Q0 পরিমাণ, তার মানে 0 থেকে Q0 হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। আর এভারেজ কস্ট দেখো, এসি মানে হচ্ছে এফ ইনটু P1 পর্যন্ত, তার মানে 0 থেকে P1, 0 থেকে P1 পর্যন্ত এভারেজ কি তোমার হচ্ছে কস্ট। তাহলে গুণ করে দিই আমরা, এদের গুণ করে দিই, এখান থেকে একটু এখান থেকে একটু যদি গুণ করে দেওয়া হয় এই বড় জায়গাটা হবে। হ্যাঁ, বড় জায়গাটা এখান থেকে একটু এখান থেকে গুণ করে 0 P1 A Q0। হ্যাঁ, তাহলে নাম হবে 0 P1 A Q0। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? মোট ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা যদি মুনাফা বের করি, মুনাফা, চলো আমরা মুনাফা বের করি। মুনাফা আমরা লিখতে পারি যে মুনাফা সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে এখানে মুনাফা আসলে বের হবে না, এখানে আমাদের ক্ষতি বের হবে মেইনলি, সো মুনাফাটা নেগেটিভ বের হবে আর কি। হ্যাঁ, তাহলে মোট আয় হয়েছে আমাদের এই নিচের অংশটা, নিচেরটা না বলো, এই যেখানে লেখা আছে 0 P0, এই যে 0 P0 E Q0, 0 P0 E Q0 এটা হচ্ছে মোট আয়। আর মোট ব্যয় হচ্ছে 0 P1 A Q0, 0 P1 A Q0 হচ্ছে মোট আমাদের ব্যয়। তাহলে দেখো মোট আয় হয়েছে এইটুক, মোট ব্যয় হয়েছে তার চেয়ে বেশি আরো, তার মানে আয়ের তুলনায় ব্যয় বেশি। তার মানে এটা হচ্ছে অতিরিক্ত ব্যয়, হচ্ছে আমাদের অতিরিক্ত ব্যয়টা আমাদের কি ক্ষতির পরিমাণ। তাহলে এখানে ক্ষতির পরিমাণটা আমরা মাইনাস দিয়ে লিখবো, যেহেতু আমাদের ছোট জায়গা থেকে বড় জায়গা বের করতে হচ্ছে, তো মাইনাস হচ্ছে আমাদের উপরের জায়গাটা হবে, যেহেতু আমরা মুনাফা দিয়ে লিখছি সূত্রটা, তো উপরের জায়গাটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো, মানে মাইনাস P0 P1, তারপর হচ্ছে AE, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে মুনাফা দিয়ে লিখতে। আবার চাইলে আমরা ক্ষতি দিয়েও লিখতে পারি, কিন্তু চাইলে মানে এখানে আমরা মুনাফার সূত্র ইউজ না করে আমরা যদি ক্ষতির সূত্র ইউজ করতে পারি, ক্ষতি। হ্যাঁ, ক্ষতির সূত্র ইউজ করে তখন আমরা লিখবো যে টিসি মাইনাস টিআর, একটু চেঞ্জ হবে। হ্যাঁ, সূত্রটা কি? ক্ষতি দিয়ে লিখলে আমরা মুনাফা দিয়ে লিখলে টিআর মাইনাস টিসি, মানে মোটা থেকে মোট ব্যয় বিয়োগ দিব, আর ক্ষতি মানে হচ্ছে ব্যয় থেকে আয় বাদ দিব, ব্যয় থেকে আয় বাদ দিব। তো ব্যয়টা এখানে কত ছিল? এই যে বড় অংশটা হচ্ছে আমাদের ব্যয়, বড় অংশটা আমাদের ব্যয়। নাম কি? মানে আচ্ছা, তুমি চাইলে এভাবে লিখতে পারবা, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারবা, যেভাবে বলছি সেভাবে লিখতে পারবা। তাহলে সেটা কি হবে? যে ব্যয়টা হচ্ছে 0 P1 A Q0, অর্থাৎ আমাদের বড় জায়গাটা, ওই যে বড় জায়গাটা 0 P1 A Q0, এটা হচ্ছে আমাদের মোট আয়, সরি মোট ব্যয়। আর মোট আয় হচ্ছে নিচের অংশটা 0 P0 0 P0 E Q0, 0 P0 E Q0, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা এখন তাহলে মোট আয় হইছে, মোট ব্যয় হইছে এই বড় অংশটা, আয় হইছে নিচের অংশ। তাহলে ব্যয় থেকে যদি আয়টা বাদ দিয়ে দিই তাহলে অতিরিক্ত ব্যয় উপরটা পাবো, সেটা তখন খুঁজে লিখছো। তো খরচ থেকে যখন ব্যয় বাদ দিচ্ছ, খরচটা তো বড়, ব্যয়টা তো, আয়টা তো ছোট। তাহলে এখানে আমাদের আনসার হবে, এটাই হবে আনসার, মানে উপর অংশটা হবে P0 P1 E, তবে সেটা হচ্ছে আমাদেরকে মাইনাস না প্লাস লিখাবো আমরা। কেমন? P0 P1 E, এটা হচ্ছে আমাদের এখন প্লাস দেখাবো আমরা। কিসে দেখাবো? প্লাস দেখাবো। কেন প্লাস? কেন বুঝছো তো তোমরা? কারণ খুঁজে লিখছি, খরচ আগে লিখছি, মানে বড়টা আগে লিখছি, তারপর ছোটটা, মানে বড় জায়গা থেকে ছোট টাকা বিয়োগ করলে তখন তার মাইনাস হবে না, এই উপর অংশটাই হবে, সেজন্য প্লাস হবে, মানে খুঁজে লিখলে। আর মুনাফা দেখলে তখন হচ্ছে এই ছোট জায়গাতে বড় জায়গাটা বাদ দিবা, তো সেজন্য এটা মাইনাসে বের হবে। কিসে বের হবে? মাইনাসে লিখবা। তো তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে মুনাফার সূত্র ইউজ করবে তাহলে মাইনাস দিবা, আর ক্ষতির সূত্র ইউজ করলে তোমরা প্লাস দিবা। ঠিক আছে, যে কোনো একটা করলে হবে, দুইটা করার দরকার নেই। এতগুলোর মানুষের তেমন ক্লাস আছে না, চিন্তা করো। ক্ষতি সেরকম মুনাফা বের করা কঠিন তো কিছু নাই, কঠিন কি আছে আর, সহজই তো, সেম তো। আচ্ছা, এবার শোনো, আমি এখানে এখন প্রতীক দিয়ে দিচ্ছি, মানে সংখ্যা না বলে আমি যদি, সরি এখানে প্রতীক না বলে আমি এখন সংখ্যা দিয়ে দিচ্ছি। মনে করি এখানে বললাম 10, 10টা উৎপাদন করছে, আর P0 মানে এখানে আমি 10 দিলাম, আর P1 মানে এখানে আমি 15 দিলাম। হ্যাঁ, 15 আমি দিয়েছি, বুঝছো? তো এবার তোমরা আমাকে সেম প্রসেসে মুনাফা বা ক্ষতি বের করে দিবা। ঠিক আছে, পারবা? সেম প্রসেসে তোমরা মুনাফা বা আমাকে ক্ষতি নির্ণয় করে দিবা।
সূত্র সেম থাকবে, কেমন সূত্র সেম থাকবে, তুমি যে কোনো একটা প্রসেস ফলো করতে পারো, হয়তো ক্ষতি অথবা মুনাফা, নো প্রবলেম, যে কোনো একটা করলে হবে। চলো আমরা করি। দেখো মোটাই হচ্ছে কিউ ইন্টু এআর, কিউ মানে কোয়ান্টিটি 10, আর এভারেজ রেভিনিউ কত দেখো, এভারেজ রেভিনিউ হচ্ছে 10, 10 লিখে দিলাম, 10 10 গুণ করলে আনসার হবে কত 100। আর মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি, কিউ মানে কত 10, আর এসি মানে কি, এসি মানে হচ্ছে এভারেজ কস্ট। তো এখানে আমাদের এভারেজ কস্ট হচ্ছে এ বিন্দুতে 15, তাহলে এখানে আমি এ বিন্দুতে 15 লিখে দিলাম, তাহলে গুণ করলে আনসার কত হবে 150। তো দেখো আয় হয়েছে 100, ব্যয় হয়েছে 150, তাহলে আমি যদি মুনাফা বের করি, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিই, তাহলে আয় হয়েছে 100, ব্যয় হয়েছে 150, তাহলে আমাদেরকে আনসারটা হবে 100 থেকে 150 বিয়োগ করলে আনসার হবে -50। দেখছো, তাহলে মুনাফা দিয়ে লিখলে তোমার হচ্ছে, যেহেতু এখানে আয় কম ব্যয় বেশি, তো মাইনাস বের হবে। আর তুমি যদি ক্ষতি দিয়ে লেখো, তাহলে ব্যয় থেকে আয় বাদ দিবা, সো ব্যয় হয়েছে 150, ব্যয় হয়েছে 150, আর আয় হয়েছে হচ্ছে তোমার 100, তাহলে ব্যয় থেকে আয় বাদ দিলে তাহলে আনসার হবে 50। দেখছো, ক্ষতি হলে তখন পজিটিভে বের হবে আনসারটা, কারণ ব্যয় থেকে আয় বাদ দিবা তাই। আর এখানে আয় থেকে ব্যয় বাদ দিলে তখন হচ্ছে আমাদের আয়টা যেহেতু ছোট হয় তাই মাইনাসে বের হবে। দেখো তো সবাই বুঝছো কিনা আমার কথাগুলো? তাহলে ক্ষতি হলে পজিটিভে দেখাবা, আর মুনাফা লিখলে তখন নেগেটিভে দেখাইতে হবে, যেহেতু তুমি আয় থেকে ব্যয় বাদ দিবা। ঠিক আছে, তাহলে এই যে হয়ে গেছে আমাদের ক্ষতি স্বীকার ভারসাম্য। এখন দেখো টপিকটার জাস্ট এরপর টপিক হচ্ছে আমাদের কি, আমরা বলছি যে 2 নাম্বার টপিকের নাম হচ্ছে পূর্ণ বাজারে স্বল্পকালে না হয়ে এখানে হবে দীর্ঘকালে। হ্যাঁ, যদি এটা পরীক্ষা আসে না, দীর্ঘকালে, জাস্ট আমি একবার বলে দিচ্ছি, আর কিছু না। দীর্ঘকালে স্বাভাবিক মানে ভারসাম্য যদি বলি, সেক্ষেত্রে আসলে মনে রাখবা যে 3 ধরনের ভারসাম্য তখন হয় না, তখন ভারসাম্য হয় এক ধরনের। পূর্ণ বাজারে স্বল্পকালে হয়তো একটা ফার্ম হয়তো অস্বাভাবিক মুনাফা বা বেশি মুনাফা বা কম মুনাফা বা ক্ষতি করতে পারে, কিন্তু দীর্ঘকালে একটা ফার্ম পূর্ণ বাজারে অবশ্যই স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে। কি বলছি, এই স্বাভাবিকটা তখন শুধু এটা লিখবা, এই দুটার দরকার নেই। যখন দীর্ঘকাল হবে তখন শুধু কি, শুধু স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে, এটা মনে রাখতে পারলে হবে। যে পরীক্ষা আসতে পারার সময় যে পূর্ণ বাজারের ক্ষেত্রে দীর্ঘকালে ভারসাম্য কেমন হবে, তাহলে হবে স্বাভাবিক মুনাফা। হ্যাঁ, আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকালে হয়ে যাবে তোমার অস্বাভাবিক মুনাফা একচেটিয়া বাজারের ক্ষেত্রে। বুঝছো, এটা আমরা দেখবো। তো এই এখন আমরা যে টপিকটা পড়বো এক্সট্রা টপিক হিসেবে, এই দুটার মধ্যে আর কি, যেটা হচ্ছে ক্ষতি স্বীকার করে যখন ভারসাম্য অর্জন করে, তখন এখানে আরেকটা রেখা আঁকতে হয়, যে রেখাটাকে বলা হয় এবিসি রেখা। আমরা এখানে আরেকটা রেখা আঁকতেছি, এই চিত্রের মধ্যে আমরা আরেকটা রেখা আঁকতেছি, যে রেখার নাম হবে এবিসি, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা বলা হয়, এবিসি রেখা বলা হয়। হ্যাঁ, সো এই এবিসির কাজ কি, এবং এখানে আরেকটা প্রশ্ন আসে যে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করছে এই ফার্মটা, মনে করো ক্ষতি হয়েছে 50 টাকা। তো ক্ষতি স্বীকার করেও কি উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না, এই প্রশ্নটা আমাদের করে থাকে। চলো আমরা এটা সলভ করবো এখন। তো এটা করে আমাদের আজকে ক্লাস শেষ হবে, এরপর আমরা হচ্ছে নেক্সট ক্লাসে একচেটিয়া বাজার গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমাদের একচেটিয়া বাজার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। ঠিক আছে, চলো এখন তাহলে আমরা এখন আমরা হচ্ছে এই যে ক্ষতি স্বীকারের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে যে বলা হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জনের ক্ষেত্রে উৎপাদকতা চালিয়ে যাবে কি যাবে না, সেটা আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করবো। সো প্রশ্নটা এভাবে আসবে, আমরা এখানে লিখি যে ক্ষতি স্বীকার করেও স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে একটি ফার্ম তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে একটি ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা তা ব্যাখ্যা। হ্যাঁ, আমরা তা ব্যাখ্যা করব।
যে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না একটা ফার্ম। ক্ষতি তো স্বীকার করে উৎপাদন করতে পারে, হ্যাঁ সরি ভারসাম্য করতে পারে, সেক্ষেত্রে উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না। তো এরকম একটা চিত্র আমাদের পরীক্ষা দিয়ে দিবে, বুঝছো। আমি চিত্রটা এখানে এঁকে দিচ্ছি তোমাদেরকে। তো উপরে হবে পি এ আর এম আর এসি এমসি, আর নিচের দিকে হবে উৎপাদনের পরিমাণ। তো দেখো এখানে আমাদের পি সমান এ আর সমান কি এম আর, এটা আমাদের মান মনে করো যে এটা চিত্র দেওয়া আছে, এবং তাহলে এটা আমাদের পি সমান এ সমান এম আর রেখা, এবং এমসি রেখা আমরা রাখতেছি, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। তো এম আর এবং এমসি যেখানে মিলিত হয় এবং যেখানে এমসি রেখা এম আর কে নিচে থেকে উপর দিকে যায়, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে আমাদের ই বিন্দু ভারসাম্য বিন্দু। এখান থেকে নিচের দিকে আসলে উৎপাদনের পরিমাণ মনে করো 10টা, এবং এখান থেকে ব্যাস আসলে পি এ আর এম আর এমসি সবার মান পাবো আমরা, সেটা হচ্ছে 10 লিখলাম আমরা। এবং যেহেতু ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করবে, আমাদের এই সি রেখাটা এই এ আর এর উপর থাকতে হবে, উপরে মনে করো এই সি রেখাটা এমসি বরাবর এসে তারপর উপর দিকে এসে, তাহলে এই হচ্ছে আমাদের এসি রেখা। তো দেখো ভারসাম্য অবস্থায় আমি যদি বলি এসির মান কত, এই ভারসাম্য অবস্থায় আমাদের এই এসির মান কত, তাহলে এই রেখার উপর দিয়ে বর্ধিত করবো একটা বিন্দু দিয়ে, মনে করো এই বিন্দু, এখান থেকে আমরা এই পাশে আসবো, এটা মান দিলাম আমরা 15, অর্থাৎ এভারেজ কস্ট হচ্ছে আমাদের ভারসাম্য অবস্থায় এভারেজ কস্ট হচ্ছে 15, আর এভারেজ রেভিনিউ হচ্ছে 10। এটা করছে, এটা দিয়ে তুমি আসলে এটা দিয়ে তুমি লাভ ক্ষতি বের করতে পারবা, ক্ষতি স্বীকার করবে, তবে এটা দিয়ে তুমি বুঝতে পারবে না আসলে উৎপাদক কাজে চালিয়ে যাবে কি যাবে না, এটা তুমি বুঝতে পারবে না যদি এতটুকু চিত্র থাকে। তোমাকে অবশ্যই আরেকটা রেখা সহযোগিতার প্রয়োজন হবে যদি তুমি উৎপাদক কাজে চালিয়ে যাবে কি যাবে না সেটা যদি জানতে চাও, সেক্ষেত্রে সেটার নাম হচ্ছে এবিসি। এখানে আমি একটা এবিসি রেখা আঁকলাম, এটার নাম হচ্ছে এবিসি। এবিসি মানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে গড় পরিবর্তনশীল ব্যয়। এটা হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে গড় ব্যয়। তাহলে নিচেটা হবে গড় পরিবর্তনশীল, বা কি হবে গড় ব্যয় হবে, মনে থাকবে। হ্যাঁ প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে এই ক্লাসে, না না এটা তো শুধু এটা ইউটিউবে পাবা, ইউটিউবে দেওয়া হবে আর পেজে থাকবে। সিবিএস অ্যাড করা হয় না, পেজে মেসেজ দাও ভাইয়া। একাকিত্ব সুন্দর বলতেছে স্যার আমার বুকে আসেন, আপনার জন্য অর্থনীতি বুঝি, তাই নাকি? আচ্ছা ইনশাআল্লাহ সবাই গিফট পাবা, সবাই এখানে সবাই গিফট পাবা। জাস্ট তোমাদেরকে একটু শেয়ার মেনশন করতে হবে, হ্যাঁ শেয়ার মেনশন করতে হবে, বন্ধুদেরকে শেয়ার মেনশন করবা, এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করবা, কেমন? নিজের ওয়ালে শেয়ার করছো সবাই ক্লাস, না করলে কিন্তু পাবা না, আমি বলতেছি যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তারাই পাবা গিফট। তো দেখো এটা চিত্র দেওয়া আছে, এবং তোকে বলো যে উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না এই ফার্মটা। আচ্ছা এই অবস্থা আমি একটু বলে ফেলি, এখানে আমাদের এই অবস্থায় এবিসির মানটা একটু বলি। এবিসির মান হচ্ছে বা সহজে এবিসির মান হচ্ছে মনে করো বি বিন্দুতে, সেই মানটা হচ্ছে আমাদের 8 মনে করো, হ্যাঁ। তো আমাদের পরীক্ষা আসলে এরকম চিত্র দিয়ে বলে যে উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না সেটা ব্যাখ্যা করো। তাহলে আমরা এটা চলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি যদি বলি যে যেহেতু ক্ষতি করছে তো উৎপাদন আমি বন্ধ করে দিব। ক্ষতি যেহেতু করছে, যেহেতু আমাদের এভারেজ রেভিনিউ 10, এভারেজ কস্ট হচ্ছে 15, আমরা অবশ্যই ক্ষতি করবে। তো ক্ষতি যেহেতু করছে আমরা উৎপাদন কাজ বন্ধ করে দিব। চলো আমরা লিখি উৎপাদন কার্য বন্ধ করে দিলে। আমরা একটু দেখি আগে উৎপাদন কার্য যদি আমরা বন্ধ করে দিই তাহলে ক্ষতির পরিমাণ কত। ক্ষতির পরিমাণ উৎপাদন কার্য বন্ধ করে দিলে ক্ষতির পরিমাণ আমরা নির্ণয় করার চেষ্টা করব, হ্যাঁ। সো উৎপাদন কার্য বন্ধ করে দিলে ক্ষতির পরিমাণ আমরা যদি বের করতে চাই তাহলে হবে এরকম যে আমরা বলি তো, আচ্ছা তুমি আমাকে বলো যে একটা ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কি তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? তারা তো উৎপাদন বন্ধ করে দিচ্ছে, তাদের কোনো ক্ষতি হবে আদৌ? অনেকে মনে হইতে পারে যে না তাহলে তো কোনো ক্ষতি হবে না যেহেতু উৎপাদন বন্ধ করে দিচ্ছে, কিন্তু আসলে ক্ষতি হবে। সেটা কি জানো? একটা ফার্ম উৎপাদন বন্ধ করে দিলেও তাকে একটা কস্ট বহন করতে হয়, যেটাকে বলা হয় উৎপাদন শূন্য হলেও করতে হয়, সেটাকে বলা হয় ফিক্সড কস্ট, স্থির ব্যয়, কেমন? তো আমরা সেটা এখানে লিখবো যে উৎপাদন বন্ধ করে দিলেও একটি ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয়, সেটা আমরা বের করার চেষ্টা করি। এখানে একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে এসি সমান এএফসি
প্লাস এবিসি। হ্যাঁ, অর্থাৎ গড় ব্যয় সমান হচ্ছে গড় স্থির ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয়। এগুলো কেন লিখতেছি, কারণ এখানে আমাদের এই দুটো মান দেওয়া আছে, এসির মান এবিসি মান দেওয়া আছে, আমাদের এফসির মান দরকার, বুঝছো? তো এটা আমরা বের করতে চাচ্ছি। এটা আসলে সিম্পল, এখানে দেখলে বোঝা যায়। আমি যদি বলি কোন একটা অবস্থায় এভারেজ কস্ট হচ্ছে 15, এভারেজ কস্ট কত বলে, এভারেজ কস্ট হচ্ছে 15, এবার এভারেজ ভেরিয়েবল কস্ট যদি 8 হয়, এভারেজ ভেরিয়েবল কস্ট যদি 8 হয়, তাহলে বাকি সংখ্যাটা কত বলো তো? এটা একদম সিম্পল। তাহলে দুইটাই মিলে যদি 15 হয়, একটা যদি 8 হয়, অপরটা কত? 7 হবে, অপরটা 7। এই 7 এর সাথে 8 যোগ করলে কত হয়? 15 হয়। এখানে দেখলে বুঝবা, এই 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, আর এই 8 থেকে 15, এই 8 থেকে 15 এই অঞ্চলটা হচ্ছে ফিক্সড কস্টের, এভারেজ ফিক্সড কস্টের। মানে 15 থেকে 8 বাদ দিলে তুমি এভারেজ ফিক্সড কস্ট পেয়ে যাবে। 15 থেকে 8 বাদ দিলে এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 60 টাকা। সেটাই, সেটা আমরা এখানে লিখে দেখাবো আর কি। তাহলে এই সমান আমরা লিখতে পারি এফসি প্লাস এবিসি। এই সূত্র আগে সবাই মুখস্থ করো, এটা থার্ড চ্যাপ্টারে আছে, থার্ড চ্যাপ্টার। তাহলে এসি সমান এফসি প্লাস এবিসি। হ্যাঁ, এটা মুখস্থ করো সবাই। হয়েছে সূত্র মুখস্থ? আচ্ছা দেখো, এসি মান আমি বসা দিই। এসি মান হচ্ছে, দেখো 500 মাসে এসি মান 15, 15 বসা দিলাম। এফসি মান দেওয়া আছে, এফসি মান কত? এখানে এফসি মান হচ্ছে নাই, এফসি নাই, তাহলে এফসি যেমন আছে তেমন থাকুক, এফসি রেখে দিলাম। আর এবিসি মান দেওয়া আছে, এবিসি এখানে কত আছে বলতো? এবিসি মান হচ্ছে আমাদের, এবিসি হচ্ছে 8, 8 দেওয়া আছে। আচ্ছা প্লাস হবে, এখানে 8 দেওয়া আছে। তাহলে আমাদের এই দুটোকে সামনে নিয়ে আসো, তাহলে এফসি প্লাস 8 সমান 15। তারপর আমরা এটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি এফসি সমান হচ্ছে 15, এই 15 থেকে 8টা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে, আনসার আমরা বলতে পারি এফসি সমান কি, এফসি সমান, এরপর লাইন হচ্ছে এখানে, হ্যাঁ, এফসি সমান হচ্ছে 15 থেকে 8 বাদ দিলে আনসার হবে 7। এই যে হয়ে গেছে, এভারেজ ফিক্স হচ্ছে 60 টাকা। তার মানে কি? তার মানে উৎপাদন বন্ধ করে দিলেও একক প্রতি এভারেজ ফিক্সড কস্ট একটা ফার্মকে বহন করতে হবে, সেটা হচ্ছে 60 টাকা। তাহলে উৎপাদন কার্য বন্ধ করে দিলেও একটি ফার্মকে এভারেজ ফিক্সড বহন করতে হবে কত টাকা? 60 টাকা। মনে থাকবে? ওকে, এখন আবার দেখো, যদি আমরা এটা তো করছি, উৎপাদন বন্ধ করে দিলে আমাদের একটা দ্রব্যের প্রতি খরচ হয় 60 টাকা, মানে ক্ষতি হবে আমাদের 60 টাকা। এখন উৎপাদন চালা গেলে কি হবে? তা আমরা যদি দেখি উৎপাদন চালিয়ে গেলে, চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ, দেখো তো উৎপাদন চালায় গেলে ক্ষতির পরিমাণটা কত হবে? মনে রাখবা, উৎপাদন চালায় গেলে আমাদের কিছু আয় হবে, কিছু ব্যয় হবে। এটা ক্ষেত্রে কিছু আয় হয় না, ব্যয় হয় না, কিন্তু এটা ক্ষেত্রে এখন কি হবে? আয় ব্যয় হবে। আমরা যদি বলি গড় আয়, উৎপাদন চালায় গেলে গড় আয় কত হবে বলতো? একটা দ্রব্য বিক্রি করে গড়ে আয় কত হবে, মানে এভারেজ রেভিনিউ কত হবে বলতো? দেখো এখানে আছে এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ হচ্ছে উৎপাদন কার্য চালায় গেলে এভারেজ রেভিনিউ পাবো আমরা 10 টাকা, মানে একটা দ্রব্য বিক্রি করে আমরা 10 টাকা পাবো। এবং আমি যদি বলি গড় ব্যয় কত, তাহলে গড় যদি আমরা ব্যয় বের করি, গড় ব্যয় যদি আমরা বের করি, যেটা হবে এভারেজ কস্ট, গড় ব্যয়। তাহলে গড় আয় হচ্ছে আমাদের 10 এবং গড় ব্যয় হচ্ছে এভারেজ কস্ট। তাহলে গড় আয় হচ্ছে 10 এবং গড় ব্যয় হচ্ছে এভারেজ কস্ট। বলে এখানে এভারেজ কস্ট কত আছে? এভারেজ কস্ট হচ্ছে এবিতে 15। তাহলে দেখো আমাদের গড় আয় হচ্ছে, একটা তো বিক্রি করে 10 টাকা পাচ্ছে এবং গড়ে ব্যয় হচ্ছে 15 টাকা, তাহলে আমাদের ক্ষতি হচ্ছে অবশ্যই। তাহলে আমরা এখানে একক প্রতি ক্ষতি বের করি, একক প্রতি ক্ষতির পরিমাণ। তাহলে দেখো একক প্রতি ক্ষতির পরিমাণ হচ্ছে আমাদের, আমরা এই ব্যয় থেকে আগে বাদ দিই, মানে এভারেজ কস্ট মাইনাস এভারেজ রেভিনিউ বাদ দিব আমরা, একক প্রতি ক্ষতি যেহেতু বের করতেছি, তো ব্যয় থেকে আগে বাদ দিচ্ছি। সো 15 মাইনাস 10, তারপরে আমাদের ক্ষতি হয় কত টাকা? 5 টাকা। তাহলে দেখো, ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করলে আমরা দিতে পাচ্ছি যে আমাদের এই ক্ষেত্রে, এই ফার্মটার ক্ষেত্রে আমাদের যদি উৎপাদন বন্ধ করে দিই, আমরা একদম বন্ধ করে দিই, তাহলে আমাদের একটার প্রতি খরচ হবে এভারেজ ফিক্সড কস্ট আমাদের 60 টাকা বহন করতে হবে, মানে ক্ষতি হবে 60 টাকা একক প্রতি। আর উৎপাদন চালাই গেলে তাহলে আমাদের এক প্রতি ক্ষতি হবে কত টাকা? এক প্রতি ক্ষতি হবে আমাদের 5 টাকা। তাহলে এখন তোমরা আমাকে বলো যে আমরা উৎপাদন কাজ চালাই যাবো, উৎপাদন কাজ চালাই যাবো নাকি উৎপাদন কাজ বন্ধ করে দিব? কি করব? কোনটা করলে ভালো ভালো হবে? একটু বলো তো সবাই, কোনটা করলে ভালো হবে?
হোয়াটসঅ্যাপের লিংকে ঢুকতে পারবা, লিংক ঠিক করে দিবে, হ্যাঁ লিংক ঠিক করে দিবে, ঢুকতে পারবা। উৎপাদক কাজ চালিয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে স্যার তাহলে উৎপাদক কাজ চালিয়ে গেলে ভালো, কারণ ক্ষতির পরিমাণ কম হওয়াটা ভালো, তাই না? উৎপাদক কাজ চালিয়ে যাব, আর ক্ষতি বেশি হলে তো ভালো না, ঠিক আছে? তাহলে চালাবা, ভালো ভালো কথা, চালিয়ে যাব। তাহলে আমরা বলবো উৎপাদক কাজ বন্ধ করে দিলে ক্ষতি হয় 60 টাকা প্রতি, আর চালিয়ে গেলে ক্ষতি হয় 5 টাকা, তাই উৎপাদক কাজ চালিয়ে যাওয়া ভালো হবে। এখন স্যার কতক্ষণ পর্যন্ত চালাবো? চালানোর একটা লিমিট থাকতে হবে যে আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো। আসলে চালাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই এবিসিটা, এই এবিসি রেখাটা এই এআর এর উপরে চলে না যাচ্ছে। মানে কি? মানে যখন এবিসিটা এখানে না হয়ে, যদি আমাদের এবিসিটা এখানে হইতো, এখানে, এটার নাম দিলাম মনে করে যে এবিসি 1 দিলাম, মনে করো এটার নাম এবিসি 0, এটার নাম এবিসি 1 দিলাম। মানে এখন হচ্ছে নতুন একটা এবিসি পাইছি, আগে ছিল 0 এবিসি, এখন হচ্ছে এবিসি 1। এখন এবিসি 1 এর প্রেক্ষিতে চিন্তা করো, এখানে একটা মান দিলাম, আমি এবিসি 1 এর মান দিলাম, এখানে একটা, সে হচ্ছে মনে করো 12 দিলাম, 12, এবিসি 1 এর মান 12 দিলাম। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এখন এবিসি 1 কে বিবেচনা করে তুমি হচ্ছে এখন আমাকে বলো উৎপাদক চালায় যাওয়া না বন্ধ করে দিবা, চলো এখন আমরা দেখি সেটা, যে এবিসি 1 কে আমি বিবেচনা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের সূত্র হচ্ছে উৎপাদক বন্ধ করে দিলে আমাদের এসি সমান এফসি প্লাস এবিসি। সো এসি মান হচ্ছে 15, এফসি মান হচ্ছে 8, এবং এবিসি মান কত হবে? এখানে এবিসি মান কিন্তু এখন এখানে এবিসি 1 অবস্থায় আমাদের এবিসি মান এখন কত হবে? 12। এই জায়গায় তাহলে আমরা এখন 12 লিখে দিব, এই জায়গায় আমি কত লিখে দিলাম যে এফসি প্লাস 12 লিখে দিলাম। তাহলে এটা হবে 12, এই জায়গা হবে কত? 12 সমান 15, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে এফসি সমান আমরা লিখতে পারি যে 15 মাইনাস কত? 15 থেকে আমরা 12 বিয়োগ দেব, তাহলে এফসি সমান আমাদের আনসার হবে 15 থেকে 12 বিয়োগ করলে আনসার হবে 3। অন্যদিকে উৎপাদক কাজ চালাই গেলে গড় আয় 10 টাকা, গড় আয় 10 টাকা আগের মতো আছে, গড় ব্যয় 15 টাকা এটা আগের মতো আছে, এবং ক্ষতির পরিমাণ 1 প্রতি 5 এটা ঠিক থাকবে। তাহলে দেখো এখন যদি আমি এবিসি 1 কে বিবেচনা করি, সেক্ষেত্রে কি উৎপাদক কাজ চালায় যাব নাকি বন্ধ করে দিব? দেখো চালায় গেলে ক্ষতি হয় 5 টাকা, চালায় বন্ধ করে দিলে ক্ষতি হয় 3 টাকা, তাহলে এখন কি করবো বলো তো? এবিসি 1 এর প্রেক্ষিতে এখন আমরা কি করব? উৎপাদক কাজ চালায় যাব না বন্ধ করে দিব? এখন আমরা উৎপাদক কাজ বন্ধ করে দিব। তো দেখো তাহলে বুঝতে পারছো এখন কাহিনী কি হচ্ছে? এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে এই এবিসিটা এআর এর নিচে থাকতে হবে, কেমন? এআর এর নিচে থাকলে উৎপাদক কাজ চালা যাওয়া ভালো, আর যখন এআর এর সমান বা এর উপর দিয়ে যাবে তখন বন্ধ করে দেওয়া ভালো হবে। বুঝা গেছে? বুঝছি আমরা পারবো? কি বলছে বুঝছি? পারবো? পরীক্ষা আসলে পারবো করতে? আচ্ছা, সো আজকে আমরা এইটুকু রাখতেছি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে আমাদের একচেটিয়া বাজারে, হ্যাঁ একচেটিয়া বাজারে আমরা হচ্ছে আহ স্বল্পকালীন বাসময়, দীর্ঘকালীন বাসময় এবং ক্ষতিকারক বাসময় সবকিছু আমরা দেখবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখা হচ্ছে তোমাদের সবার সাথে, তোমাদের এই আর কি, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।